হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এর আগে আপনারা হয়তো এমন অনেক মুভি দেখেছেন যেখানে প্লেন ক্র্যাশ হয়ে যাওয়া বা জাহাজ ডুবে যাওয়ার কারণে কোনো মানুষ কোনো গভীর জঙ্গল অথবা সমুদ্রের মাঝে কোনো নির্জন দ্বীপের মধ্যে ফেসে গেছে। কিন্তু আজ আমরা এমন এক অদ্ভুত পরিবারকে দেখব যারা শহরে নিজেদের বাড়িঘর বিক্রি করে দিয়ে, নিজেদের চাকরি ছেড়ে দিয়ে, নিজেদের ইচ্ছাতেই সারা জীবনের জন্য গভীর সমুদ্রের মাঝে একটা নির্জন ফাঁকা দ্বীপে থাকার জন্য চলে যায়। আর এখনও অবধি সেই পরিবারের বর্তমান প্রজন্মরা ওই দ্বীপের মধ্যেই রয়ে গেছে। আর ওই অদ্ভুত পরিবারের সম্পূর্ণ সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম ইডেন। 2006 সালে মুক্তি পাওয়া ওই সিনেমার IMDb রেটিং 6.9। তো গল্পটা শুরু হয় 1929 সালে। এই সময় কিছু বছর আগেই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। আর বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই পৃথিবীর সমস্ত দেশের আর্থিক অবস্থাই খুবই খারাপ হয়ে গেছিল। বিশেষ করে জার্মানি আর ইউরোপের অনেক দেশেই এই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যার ফলে বেশিরভাগ মানুষ হয় যুদ্ধের কারণে না হয় না খেতে পেয়ে মারা যাচ্ছিল। এই সময় এই যুদ্ধের হাত থেকে বাঁচার জন্য একজন জার্মান ডাক্তার তার স্ত্রীকে নিয়ে নিজেদের দেশ ছেড়ে হাজার হাজার কিলোমিটার সমুদ্রের মাঝখানে থাকা একটা নির্জন ফাঁকা দ্বীপে গিয়ে থাকতে শুরু করে। ওই ডক্টরের নাম ছিল ডক্টর ফ্রেডরিক রিটার, আর ওনার স্ত্রীর নাম ছিল ডোরা স্ট্রাউচ। আর এখন ওনারা দুজন যে দ্বীপে থাকার জন্য এসেছিলেন সেটার নাম ছিল ফ্লোরাল আইল্যান্ড। এই দ্বীপের মধ্যে বা এর আশেপাশে কোথাও কোনো জনবসতি ছিল না। পুরো দ্বীপটাই গভীর জঙ্গলে ঘেরা ছিল, আর সেখানে বেশ কিছু জঙ্গলি পশু পাখি থাকত। এখানে আসার পর ডক্টর রিটার আর ডোরা নতুনভাবে নিজেদের সংসার তৈরি করতে শুরু করে। সবার প্রথমে ওনারা ওই জঙ্গলের বেশ কিছু গাছ কেটে আর বেশ কিছু পাথর দিয়ে নিজেদের জন্য একটা বাড়ি তৈরি করে। আর তারপর ওই বাড়ির পাশের জমিতেই ওনারা সবজি চাষ করতে শুরু করেন। এইভাবে ওনারা এখানে নিজেদের থাকা আর খাওয়ার সমস্ত রকম ব্যবস্থা করে নিয়েছিল। এখন ওই নির্জন ফাঁকা দ্বীপে থাকার জন্য ওনাদের আর কোনো রকম টাকা পয়সা খরচ হচ্ছিল না। ওনারা পুরোপুরিভাবে প্রকৃতির ওপরে নির্ভর করেই থাকতে শিখে গেছিল। এই নির্জন দ্বীপের মধ্যে আসার পর ডক্টর রিটার একটা বই লিখতে শুরু করেন। উনি মনে করেছিলেন ওনার এই বইটা পড়ার পর পুরো পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয়ে গিয়ে চারিদিকে শান্তি ছড়িয়ে পড়বে। তাই উনি চাইছিলেন ওনার এই বইটাকে যেন কোনো একটা বড় পাবলিশিং কোম্পানি থেকে ছাপানো হয়। আর সেজন্য ডক্টর রিটার মাঝে মাঝেই নিজের ওই নতুন বইয়ের সম্পর্কে আর নিজেদের এই নতুন দ্বীপে এসে একা একা থাকা সম্পর্কে চিঠি লিখে সেগুলোকে জার্মানির বিভিন্ন নিউজ কোম্পানির কাছে পাঠাতে শুরু করেন। বেশ কিছু মাস পর পর যখন এই দ্বীপের পাশ দিয়ে কোনো জাহাজ যেত, তখন ওই জাহাজের লোকেরাই ডক্টর রিটারের ওই চিঠিগুলোকে ওই দ্বীপ থেকে নিয়ে ওনার দেশে পৌঁছে দিতেন। পরবর্তীকালে ওই চিঠিগুলো সবার এতটাই পছন্দ হয় যে সেগুলোকে জার্মানির বিভিন্ন নিউজ পেপারে ছাপানো হয়। আর এভাবেই পৃথিবীর সমস্ত লোকজন এখন ডক্টর রিটার আর ডোরা ব্যাপারে জানতে পারে। চারিদিকে এত যুদ্ধ, দুর্ভিক্ষ আর খারাপ সময়ের মধ্যে ওরা দুজন যেভাবে ওই দ্বীপের মধ্যে গিয়ে নতুনভাবে নিজেদের জীবনটা শুরু করেছিল, সেই জিনিসটা সবারই খুবই ভালো লাগে। এইভাবে আস্তে আস্তে আরও বেশ কিছু বছর কেটে গিয়ে চলে আসে 1932 সাল। এই সময় এসে ডক্টর রিটার আর ডোরা পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। সবাই মনে করছিল ওই দ্বীপের মধ্যে গিয়ে ওরা দুজন হয়তো খুবই ভালোভাবে জীবনযাপন করছে। আর ওনাদের এই গল্প শুনেই খুবই অনুপ্রাণিত হয়ে আরও একটা জার্মান পরিবার নিজেদের বাড়ি, ঘর আর সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিয়ে ডক্টর রিটার আর ডোরার সাথে ওই নির্জন দ্বীপে থাকার জন্য চলে যায়। এই পরিবারে টোটাল 3 জন সদস্য ছিল। এই লোকটার নাম ছিল হাইন্স, ওনার স্ত্রীর নাম ছিল মার্গারেট, আর ওনাদের ছেলের নাম ছিল হেনরি। হাইন্স জার্মানিতে একটা ছোট্ট চাকরি করত, কিন্তু যেহেতু এখন পুরো জার্মানির আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, তাই নিজের সামান্য টাকা মাইনে দিয়ে হাইন্স কোনোভাবেই নিজের সংসার চালাতে পারছিল না। মাসের অর্ধেক দিনই ওদেরকে না খেয়ে থাকতে হতো। আর তার উপরে হাইন্সের ছেলে অর্থাৎ হেনরির টিউবারকুলোসিস মানে যক্ষা রোগ হয়েছিল। আর যেহেতু এটা খুবই ছোঁয়াচে রোগ, তাই ডাক্তার বলেছিল হেনরিকে সমাজের বাকি সবার থেকে আলাদা করে 2 বছরের জন্য স্যানিটোরিয়ামে রাখতে। স্যানিটোরিয়াম হলো এমন এক ধরনের হসপিটাল যেখানে শুধুমাত্র যক্ষা রোগীদেরকে রেখে তাদেরই চিকিৎসা করা হয়। কিন্তু যেহেতু এখন হাইন্সের কাছে ঠিকভাবে সংসার চালানোর টাকাটুকুও ছিল না, তাই নিজের ছেলেকে স্যানিটোরিয়ামে রাখার জন্য টাকা খরচ করা ওর পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। এখন এই এতগুলো সমস্যার হাত থেকে বাঁচার জন্য হাইন্স নিজের সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিয়ে নিজের পুরো পরিবারকে নিয়েই ডক্টর রিটার আর ডোরার মতন ওই নির্জন দ্বীপে থাকার জন্য চলে আসে। যেহেতু ডক্টর রিটার লিখেছিলেন এই দ্বীপের মধ্যে থাকার জন্য ওদের কোনো রকম টাকা পয়সা খরচ হয় না, তাই হাইন্স মনে করেছিল ও হয়তো নিজের পরিবারকে নিয়ে নিজের বাকি জীবনটা এখানে খুবই ভালোভাবে কাটাতে পারবে। এখন এই দ্বীপে আসার পর হাইন্স আর তার পরিবার সবার প্রথমে ডক্টর রিটার আর ডোরার সঙ্গে দেখা করে। হাইন্স ওনাদেরকে বলে, আমরাও নিজেদের সবকিছু ছেড়ে দিয়ে আপনাদের মতন এই দ্বীপে থাকার জন্য চলে এসেছি।
এই কথাটা শোনার পর প্রথমের দিকে ডক্টর রিটার আর ডোরা খুবই অবাক হয়ে যায়। এরপর ওরা হাইন্স আর মার্গারেটকে নিজেদের বাড়ি আর আশেপাশের চাষের জমিটা ঘুরিয়ে দেখাতে শুরু করে। এখন ডক্টর রিটার বলে, তোমরা কি মনে করেছিলে আমরা এখানে খুবই ভালোভাবে আর সুখে শান্তিতে আছি? এই জায়গায় থাকা মোটেও সহজ ব্যাপার না। এখানে জঙ্গল কেটে আমাদের বাড়ি তৈরি করতে আর চাষের জমি তৈরি করতেই আমাদের 1 বছরেরও বেশি সময় লেগে গেছিল। আর তাছাড়া এখানে কোথাও কোনো খাওয়ার জল নেই। এই দ্বীপের মধ্যে দুটো ছোট ছোট ঝর্ণা আছে যেখানে বৃষ্টির জল জমা হয়, আর আমাদেরকে সেখান থেকেই নিজেদের খাওয়ার জল নিয়ে আসতে হয়। আর তাছাড়া এই দ্বীপের মধ্যে অনেক জঙ্গলি শুয়োর, কুকুর, গরু আর অনেক বিষাক্ত পোকামাকড় আছে। তাই আমার মনে হয় এসব কিছুর মধ্যে তোমরা এখানে খুব বেশি দিন থাকতে পারবে না। এই কথা বলেই ডক্টর রিটার নিজের একটা পোষা গাধার ওপরে ওদের সমস্ত জিনিসপত্র নিয়ে ওদেরকে পাহাড়ের ওপরে একটা গুহার মধ্যে রেখে দিয়ে আসে। ডক্টর রিটার বলেন, এই গুহাগুলোকে জলদস্যুরা বহু বছর আগে বানিয়েছিল। এখন আপাতত তোমরা এখানেই থাকতে পারো। তারপর আস্তে আস্তে তোমরা নিজেদের একটা ঘর বানিয়ে নিও। আর তোমাদের গুহার পাশেই একটা ছোট্ট ঝর্ণা আছে যেখান থেকে সবসময় বৃষ্টির জল নিচে পড়ে। তাই এখানে তোমাদের খাওয়ার জলেরও কোনো রকম অসুবিধা হবে না। এখানে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল ডক্টর রিটার আর ডোরা কোনোভাবেই এদেরকে পছন্দ করছিল না। বাড়ি ফেরার পর ডক্টর রিটার ডোরাকে বলে, আমি বুঝতে পারছি না ওরা কি ভেবে এখানে চলে এসেছে। ওরা আমাদের মতন অত কষ্ট করে এখানে থাকতে পারবে না, আর সেজন্য ওরা হয়তো মাঝে মাঝে আমাদের কাছে সাহায্য চাওয়ার জন্য চলে আসবে। আর এই জিনিসগুলো আমার একদমই পছন্দ না। আমরা এখানে নিজেদের মতন শান্তিতে একা একা থাকার জন্য এসেছিলাম, আর সেজন্যই আমি ইচ্ছা করে ওদেরকে পাহাড়ের অতটা ওপরে রেখে এসেছি। ওই জায়গায় ঠান্ডাটা অনেক বেশি, আর তাছাড়া ওখানে চারিদিকে পাথর থাকার জন্য চাষবাস করাও খুব একটা সহজ হবে না। আর আমার মনে হয় এই সমস্ত অসুবিধার কারণে ওরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে। যেটা শুনে ডোরা হাসতে হাসতে বলে, ওরা যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে আমাদের জন্য তত ভালো হবে, কারণ ওদেরকে আমারও একদমই পছন্দ হয়নি। এদিকে হাইন্স আর মার্গারেট মনে করেছিল এই দ্বীপে আসার পর ডক্টর রিটার আর ডোরা হয়তো প্রথম বেশ কিছুদিন এদেরকে নিজেদের সাথেই থাকতে দেবে। কিন্তু এখন প্রথম দিনই এই জঙ্গলের একটা পরিত্যক্ত গুহার মধ্যে এসে এদের খুবই অদ্ভুত লাগছিল। প্রথম প্রথম এখানে থাকতে ওদের খুবই অসুবিধা হচ্ছিল। রাতের বেলায় অতিরিক্ত মশা আর পোকার কামড়ে ওরা ঠিকভাবে ঘুমাতে পারত না, আর তার উপরে ওদের মনের মধ্যে সবসময় জঙ্গলি পশুর আক্রমণের ভয় লেগে থাকত। আস্তে আস্তে বেশ কিছুদিনের মধ্যেই ওরা নিজেদের আশেপাশের সমস্ত জঙ্গল কেটে ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে তোলে। তারপর বাঁশের সাহায্যে একটা লম্বা পাইপ তৈরি করে ওই ঝর্ণার জলগুলোকে একটা পরিষ্কার গর্তের মধ্যে সুরক্ষিতভাবে গুছিয়ে রাখতে শুরু করে। আর সেই একই সাথে ওই গুহার সামনেই ওরা নিজেদের একটা বাড়ি তৈরি করার চেষ্টা করে। এখানে আসার পর প্রথম বেশ কিছু মাস ওরা নিজেদের সাথে করে নিয়ে আসা টিনের ক্যানের কৌটোর খাবার খেয়ে থাকতে শুরু করে। কিন্তু এই কিছু মাসের মধ্যে ডক্টর রিটার বা ডোরা কেউই ওদের সঙ্গে একবারের জন্য দেখা করতে আসেনি। আস্তে আস্তে আগামী বেশ কিছু মাসের মধ্যে ওরা নিজেদের থাকার জায়গাটাকে আরও অনেক ভালো আর সুরক্ষিত করে তোলে। এখন এই দুটো পরিবারই একে অপরের থেকে আলাদা হয়ে নিজেদের মতন বেশ ভালোই ছিল। এইভাবে আস্তে আস্তে আরও বেশ কিছু মাস কাটার পর একদিন হঠাৎ করেই বেশ কিছু নতুন লোকজন ওই দ্বীপে থাকার জন্য চলে যায়। এই নতুন দলের যে বস বা লিডার ছিল সে ছিল এলোইস নামের এই মেয়েটা। ওর সাথে এখানে এসেছিল রুডলফ আর রবার্ট নামের ওর দুজন বয়ফ্রেন্ড, আর ম্যানুয়াল নামে ওদের একটা কাজের লোক। ওরা নিজেদের সাথে করে বেশ অনেকটা জিনিসপত্র আর অনেকটা খাবার দাবার নিয়ে এসেছিল। দেখে মনে হচ্ছিল ওরা যেন এখানে ছুটি কাটানোর জন্য এসেছে। এখন এই দ্বীপের মধ্যে আসার পর এলোইস আর ওর দুই বয়ফ্রেন্ড ডক্টর রিটার আর ডোরার সঙ্গে দেখা করার জন্য সরাসরি ওদের বাড়িতে চলে যায়। এলোইস বলে, আমি একজন রাজ পরিবারের সদস্য। আমি খবরের কাগজে ডক্টর রিটারের চিঠি পড়ে এই দ্বীপের সম্পর্কে জানতে পেরেছি। সেই চিঠিগুলো পড়ে এই দ্বীপটা আমার এতটাই ভালো লেগে গেছে যে আমি ঠিক করে নিয়েছি এখন আমি এখানে খুবই বড় আর বিলাসবহুল একটা হোটেল তৈরি করব, যেখানে পৃথিবীর সমস্ত জায়গা থেকে বড়লোক কোটিপতিরা ছুটি কাটানোর জন্য আসবে। যেটা শুনে ডোরা আর ডক্টর রিটার দুজনেই একটু অবাক হয়ে গিয়ে বলে, তোমার কি মনে হয় এই জায়গায় হোটেল করলে সেখানে আদেও কোনো মানুষ থাকার জন্য আসবে? এলোইস বলে, আপনি হয়তো জানেন না আপনার লেখা চিঠিগুলোর জন্য আপনি আর আপনার এই দ্বীপটা পুরো পৃথিবীতেই কতটা জনপ্রিয় হয়ে উঠেছেন। আর এখন আপনার কারণেই একবার আমার এই হোটেলটা তৈরি হয়ে গেলে সেখানে মানুষের থাকার জন্য লম্বা লাইন পড়ে যাবে। এখানে নিজের প্রশংসা শুনে ডক্টর রিটার একটু খুশি হয়ে যান। এরপর উনি এলোইসকে প্রশ্ন করেন, আচ্ছা তাহলে তোমরা থাকবে কোথায়? এলোইস বলে, আমরা তো বিচের ধারেই নিজেদের ক্যাম্প লাগিয়েছি আর ওখানেই থাকার কথা ভাবছি। যেটা শুনে ডক্টর রিটার বলেন, কিন্তু ওখানে তো কোনো পানীয় জল নেই। আমি তোমাদেরকে এমন একটা জায়গা ঠিকানা দিচ্ছি যেখানে তোমরা খাওয়া দাওয়া করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জল পেয়ে যাবে। এর কিছুক্ষণ পরেই দেখা যায় এলোইস আর ওর বয়ফ্রেন্ডরা মিলে একটা পরিষ্কার জলের গর্তের মধ্যে স্নান করছে।
কিন্তু ওদেরকে এই কাজটা করতে দেখে হাইন্স আর মার্গারেট ওদেরকে আটকানোর জন্য চলে আসে। মার্গারেট বলে, এটা আমাদের খাওয়ার জলের জায়গা, আমরা বহু কষ্ট করে এই জায়গাটাকে তৈরি করেছি, কিন্তু এখন তোমরা এই জায়গায় নেমে এই পুরো জলটাকেই নষ্ট করে দিয়েছ। এখন এলোইস বলে, আমি বুঝতে পারিনি এটা আপনাদের পানীয় জলের জায়গা, এরপর থেকে আমরা আর এমন ভুল কখনোই করব না। এরপর এলোইস বলে, আমরা হলাম আপনাদের নতুন প্রতিবেশী, এখন থেকে আপনাদের মতন আমরাও এই দ্বীপে থাকব, আর আগামী কিছু মাসের মধ্যেই আমি এখানে খুবই বড় আর বিলাসবহুল একটা হোটেল তৈরি করব, যেখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় মানুষরা আসবে। এই কথাগুলো শুনে হাইন্স আর মার্গারেট দুজনেই খুবই অবাক হয়ে যায়। এরপর এলোইস ওদেরকে বেশ কিছু চিঠি দিয়ে বলে, এই চিঠিগুলোকে আপনাদের দেশ থেকে আপনাদের জন্য পাঠানো হয়েছে, আর এখানে আসার সময় আমাদের জাহাজের ক্যাপ্টেন এগুলো আমাদের কাছে দিয়েছিল। এর মধ্যে থেকে বেশ কিছু চিঠি আপনাদের আর বাকি বেশ কিছু চিঠি ডক্টর রিটারের জন্য রয়েছে, আপনারা ডক্টর রিটারের চিঠিগুলোকে একটু ওনার কাছে পৌঁছে দেবেন। এই কথা বলেই এলোইস আর ওর সঙ্গীরা ওখান থেকে চলে যায়। এখন হাইন্স লক্ষ্য করে ওদের সমস্ত চিঠির খামগুলোই আগে থেকে খোলা ছিল, যেটা দেখে ও সরাসরি ডক্টর রিটারের চিঠিগুলো নিয়ে ওনার বাড়িতে চলে যায়। এবার ডক্টর রিটার যখন জানতে পারে এলোইস আগে থেকেই ওদের সবার চিঠিগুলোকে খুলে সেগুলোকে পড়ে নিয়েছে, তখন উনি প্রচণ্ড রেগে যান। এখন হাইন্স বলে, আমি বুঝতে পারছি না, এলোইস যখন আমার আগেই আপনাদের সঙ্গে দেখা করেছিল, তাহলে তখনই আপনার চিঠিগুলো আপনাকে না দিয়ে সেই খোলা চিঠিগুলো ও আমার কাছে দিতে গেল কেন? যেটা শুনে ডক্টর রিটার আর ডোরা বলে, আমার মনে হচ্ছে এলোইস আমাদের দুই পরিবারের মধ্যে ঝামেলা বাঁধাতে চাইছে, যাতে এই খোলা চিঠিগুলোকে দেখে আমরা তোমার ওপরে সন্দেহ করে তোমার সাথে ঝগড়া করি। এটা শুনে এখন হাইন্স খুবই রেগে গিয়ে সরাসরি এলোইসের সঙ্গে দেখা করে ওকে প্রশ্ন করে, তুমি নিজে ডক্টর রিটারের চিঠিগুলোকে খুলে সেগুলো আমার কাছে দিয়ে আমাদের মধ্যে ঝামেলা বাঁধাতে চাইছো কেন? এলোইস বলে, এই ঝামেলাটা তো ডক্টর রিটারই প্রথম শুরু করেছেন। আমরা যখন প্রথম ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম, তখন উনি নিজে থেকেই আমাদেরকে তোমাদের পানীয় জলের গর্তের মধ্যে গিয়ে স্নান করতে বলেন, যাতে আমরা অজান্তেই তোমাদের জলটা নষ্ট করে দেই, আর তারপর তোমাদের সাথে আমাদের সম্পর্কটা খারাপ হয়ে যায়। এই কথা শুনে হাইন্স যেন আরও বেশি অবাক হয়ে যায়। ডক্টর রিটার যে ওদের পিঠ পিছে ওদের এতটা ক্ষতি করবে সেটা ও কখনো কল্পনাও করতে পারিনি। এই ঘটনার কিছুদিন পর একটা জঙ্গলি শুয়োর ডক্টর রিটারের জমির বেড়া ভেঙে ওনার চাষের ক্ষেতে ঢুকে ওনার সমস্ত সবজি আর ফসল নষ্ট করে দেয়। এই ঘটনায় ডক্টর রিটার আর ডোরা দুজনেই খুবই চিন্তায় পড়ে গেছিল, কারণ ওই সমস্ত ফল আর সবজিগুলো নষ্ট হয়ে যাওয়ার পর এখন ওনাদের কাছে আর খুব বেশি খাবার বেঁচে ছিল না। অন্যদিকে দেখা যায় হাইন্স আর মার্গারেট ওই পাহাড়ের ওপরেই পাথুরে জমিতে বেশ অনেকটা জায়গা চাষ করে নিয়েছে। সেই একই সাথে ওরা একটা জঙ্গলি গরুকে ধরে তাকেও বন্দি বানিয়ে নিয়েছে, যার ফলে এখন ওদের প্রত্যেক দিন যথেষ্ট পরিমাণ খাবার দুধের ব্যবস্থা হয়ে গেছিল। এছাড়া হাইন্স মাঝে মাঝেই জঙ্গল থেকে বেশ কিছু পশু শিকার করে এনে তাদেরকেও খেত। আর তাছাড়া এখানে থাকার জন্য ওরা দিনরাত ধরে কষ্ট করে বেশ অনেকগুলো বড় বড় পাথর দিয়ে নিজেদের জন্য একটা মজবুত আর ভালো বাড়ি তৈরি করছিল। এখন এই দ্বীপের মধ্যে এরা বেশ ভালোভাবেই থাকতে শিখে গেছিল। এইভাবে আস্তে আস্তে আরও বেশ কিছু মাস কেটে গিয়ে শীতকাল শেষ হয়ে বসন্তকাল চলে আসে। এখন চারিদিকের পরিবেশ বেশ ভালোই গরম হয়ে গেছিল। এর মধ্যে একদিন হঠাৎ করেই এলোইস আর ওর সঙ্গীরা হাইন্সদের পাশের জমিতে এসেই নিজেদের ক্যাম্প লাগাতে শুরু করে। এখন এলোইস হাইন্স আর মার্গারেটকে বলে, এই মুহূর্তে শীতকাল শেষ হয়ে যাওয়ার কারণে নিচে সমুদ্রের ধারের পরিবেশ খুবই গরম হয়ে গেছে। অতিরিক্ত গরমের মধ্যে আমরা আর কোনোভাবেই ওখানে থাকতে পারছি না, তাই আমরা পাহাড়ের ওপরে এই ঠান্ডা পরিবেশে চলে এসেছি। আর যতদিন না আমাদের হোটেল তৈরি হচ্ছে ততদিন আমরা এখানেই থাকব, আর ততদিনের জন্য আমরা তোমাদের এই খাওয়ার জলের গর্তটা ব্যবহার করব। এখানে কথা বলতে বলতে এলোইস মার্গারেটকে বেশ কিছু ব্যক্তিগত প্রশ্ন করে ওর আর হাইন্সের মধ্যেও ঝামেলা বাঁধাতে চাইছিল, যেটা শুনে মার্গারেট একটু রেগে গিয়ে বলে, এই মুহূর্তে আমি প্রেগনেন্ট, আর কিছু মাস পরেই আমাদের বাচ্চা হতে চলেছে, তাই এখন আমি নিজের পরিবারের সাথে একটু শান্তিতে থাকতে চাই। অন্যদিকে দেখা যায় ডক্টর রিটার আর ডোরার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ওই জঙ্গলি শুয়োরটা ওনাদের সমস্ত চাষের সবজি নষ্ট করে দেওয়ার পর এখন ওনাদের কাছে খাওয়ার মতন আর কোনো জিনিস বাকি ছিল না, যে কারণে একদিন ডক্টর রিটার বাধ্য হয়ে হাইন্স আর মার্গারেটের কাছে সাহায্য চাওয়ার জন্য ওদের বাড়িতে চলে যায়। এত মাসের মধ্যে ডক্টর রিটার এই প্রথমবারের জন্য ওদের বাড়িতে এসেছিলেন। এখানে হাইন্সদের নতুন বাড়ি, সুন্দর জলের ব্যবস্থা আর চাষের জমি দেখে উনি খুবই অবাক হয়ে যান। এখানে ওদের এত উন্নতি দেখে উনি মনে মনে খুবই হিংসা করতে শুরু করেন। এখন ডক্টর রিটার 4-5টা মুরগির বাচ্চার বিনিময়ে হাইন্সের কাছ থেকে ওর শিকার করা একটা পশুর বেশ অনেকটা মাংস নিয়ে যায়। কিন্তু রাতের বেলায় বাড়ি ফিরে ডক্টর রিটার যখন ওই মাংসটাকে পুড়িয়ে খাচ্ছিলেন, সেটা দেখে ডোরা খুবই রেগে যায়। আসলে এই দ্বীপে আসার পর থেকেই ওরা দুজন পুরোপুরি ভেজিটেরিয়ান বা নিরামিষাশী হয়ে গেছিল, কিন্তু এখন এত বছর পর ডক্টর রিটারকে হঠাৎ করে মাংস খেতে দেখে ডোরা খুবই অবাক হয়ে যায়।
আর এই জিনিসটা ওর একদমই পছন্দ হয় না। এদিকে দেখা যায় অ্যালোইসদের কাছে থাকা সমস্ত খাবারও এখন শেষ হয়ে গেছিল। এখন রুডলফ খুবই রেগে গিয়ে অ্যালোইসকে বলে, এই মুহূর্তে আমাদের কাছে না খাবার দাবার আছে, না আছে পানীয় জল বা চাষের জমি, আর না আছে আমাদের হোটেল। আর আমরা এখন এই দ্বীপের মধ্যে ফেসে গেছি শুধুমাত্র তোমার ভুলের কারণে। তুমি আগে থেকে কোনো প্ল্যান না করেই আমাদেরকে এখানে নিয়ে এসে ফাঁসিয়ে দিয়েছ। রুডলফের এই কথাগুলো শুনে অ্যালোইস খুবই কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে পাশের একটা জঙ্গলে চলে যায়। আর সেখানেই ওর সাথে হাইন্স আর মার্গারেটের ছেলে হ্যারির দেখা হয়। এখানে অ্যালোইসকে কাঁদতে দেখে হ্যারি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এখন আস্তে আস্তে হ্যারির সাথে কথা বলতে বলতে অ্যালোইস জানতে পারে ওদের ঘরের মধ্যে এখনও বেশ অনেকটা টিনের কৌটোর খাবার রাখা আছে, যেগুলোকে ওরা খারাপ সময়ের জন্য গুছিয়ে রেখেছে। এখন এই খবরটা জানার পর অ্যালোইস সেগুলোকে চুরি করার প্ল্যান করে। এই ঘটনার পরের দিন যখন হাইন্স আর হেনরি জঙ্গলে শিকার করার জন্য গেছিল, তখন মার্গারেট বাড়িতে পুরোপুরি একা ছিল। আর এই সুযোগেই রবার্ট আর ম্যানুয়াল পাশের একটা জঙ্গলে লুকিয়ে লুকিয়ে মার্গারেটের ওপরে নজর রাখতে শুরু করে। আসলে এখন এরা দুজন মিলে মার্গারেটদের ঘরে রাখা টিনের কৌটোর খাবারগুলো চুরি করতে চাইছিল। এসব কিছুর মধ্যে হঠাৎ করেই মার্গারেটের পেটে প্রচণ্ড জোরে যন্ত্রণা হতে শুরু করে। আর একটা সময় ওর যন্ত্রণা এতটাই বেড়ে যায় যে ও কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে গেছিল। এখন ও বহু কষ্ট করে বাড়ির বাইরে এসে জোরে জোরে চিৎকার করে হাইন্স আর হ্যারিকে ডাকতে শুরু করে, কিন্তু ওরা দুজন তখন জঙ্গলের অনেক গভীরে থাকার কারণে এই চিৎকারটা শুনতে পাচ্ছিল না। যে কারণে এখন মার্গারেট খুবই অসহায় হয়ে পাশে থাকা এলোইসদের ক্যাম্পে সাহায্য চাওয়ার জন্য চলে যায়। ক্যাম্পের বাইরে থেকেই মার্গারেট জোরে জোরে চিৎকার করে এলোইস, রুডি আর বাকি সবার কাছে সাহায্য চাইতে শুরু করে। কিন্তু এলোইস আর রুডি তখন মার্গারেটকে কোনোভাবে সাহায্য না করে ওর কথার কোনো রকম উত্তর না দিয়ে চুপচাপ নিজেদের ক্যাম্পের মধ্যেই লুকিয়ে থাকে। আর এই সুযোগেই রবার্ট আর ম্যানুয়াল মার্গারেটের ঘরে ঢুকে ওদের জমিয়ে রাখা সমস্ত খাবারের কৌটোগুলোকে চুরি করে নেয়। কিন্তু ওরা যখন এই কাজটা করছিল ততক্ষণে মার্গারেট যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এলোইসদের ক্যাম্প থেকে আবার নিজের ঘরে ফিরে আসে। যে কারণে এখন রবার্ট আর ম্যানুয়াল বাইরে পালানোর সুযোগ না পেয়ে বাধ্য হয়ে ওদের ঘরের মধ্যে একটা জায়গায় লুকিয়ে পড়ে। এখন মার্গারেট খুব ভালোভাবেই বুঝতে পারে আজ এখনই ওর বাচ্চার ডেলিভারি হবে, তাই ও ঘরে ঢুকে খুবই একা একাই নিজের বাচ্চার জন্ম দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। এদিকে ওই দুজন চোর তখন ওর ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়েই এই সব কিছু দেখছিল। এসব কিছুর মধ্যে মার্গারেট হঠাৎ করেই বাইরে থেকে ওদের পোষা গরুর ডাক শুনতে পায়, যেটা শুনে মার্গারেট মনে করেছিল হয়তো এখন হাইন্স আর হেনরি শিকার থেকে ফিরে এসেছে। আর এখন সেটা দেখার জন্যই ও নিজেদের গোয়াল ঘরের সামনে চলে আসে। আর এই সুযোগেই রবার্ট আর ম্যানুয়াল ওদের সমস্ত খাবার দাবার চুরি করে ওদের ঘর থেকে পালিয়ে যায়। এখন ওই গোয়াল ঘরের সামনে পৌঁছানোর পর মার্গারেটের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল আর ওর পেটে এতটাই যন্ত্রণা করছিল যে ও বাধ্য হয়ে ওই গোয়াল ঘরের সামনেই নিজের বাচ্চার জন্ম দিতে শুরু করে। কিন্তু এই সময় হঠাৎ করেই ওখানে বেশ কিছু জঙ্গলি কুকুর চলে আসে, আর তারা মার্গারেটকে একা এই অবস্থায় দেখে ওর দিকে হিংস্রভাবে এগিয়ে আসতে শুরু করে। এখন বেচারা মার্গারেট, যে আগে থেকে প্রসব যন্ত্রণায় ভুগছিল, এখন তাকে এই অবস্থাতেই বাধ্য হয়ে ওই জঙ্গলি কুকুরদের সঙ্গেও লড়াই করতে হয়। এসব কিছুর মধ্যেই রবার্ট আর ম্যানুয়াল সমস্ত খাবার চুরি করে ওদের ক্যাম্পে ফিরে যায়। কিন্তু সেখানে ওই খাবারগুলো দেখে এলোইস খুবই রেগে গেছিল। ও বলে, তোমরা যে অল্প পরিমাণ খাবার নিয়ে এসছো সেটা তো মাত্র কিছু সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। তখন ওদের চাকর ম্যানুয়াল বলে, তুমি খাবারের চিন্তা পরে করো, ওইদিকে মার্গারেটের বাচ্চা হতে চলেছে আর এখন ও প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। আমার মনে হয় এই অসহায় অবস্থায় আমাদের ওকে সাহায্য করা উচিত। যেটা শুনে রুডলফও ম্যানুয়ালের এই কথায় সম্মতি জানায়। কিন্তু তখন অ্যালোইস খুবই রেগে গিয়ে বলে, তোমরা এখানে আমাকে সাহায্য করার জন্য এসেছো, তাই আমার আদেশের বাইরে তোমরা কেউই এই ঘর থেকে বাইরে বেরোবে না। মার্গারেট একাই নিজের সমস্যার সমাধান করে নেবে। এদিকে দেখা যায় মার্গারেটের ওয়াটার ব্যাগ ফেটে গিয়ে সেখান থেকে জল বেরোতে শুরু করেছে, যে কারণে এখন ওকে বাধ্য হয়ে ওই জঙ্গলি কুকুরদের সামনেই নিজের বাচ্চার জন্ম দিতে হয়। কিন্তু এই ঘটনায় মার্গারেট অতিরিক্ত দুর্বল হয়ে মাটিতে শুয়ে পড়েছিল, ওর আর একটুও উঠে বসার ক্ষমতা ছিল না। আর এই সুযোগেই ওই জঙ্গলি কুকুরগুলো ওর বাচ্চার দিকে এগিয়ে এসে ওর উপরে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু সৌভাগ্যবশত হাইন্স আর হ্যারি তখনই শিকার থেকে ফিরে আসে। এখন ওরা হাওয়ায় গুলি চালিয়ে ওই কুকুরদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এখন হাইন্স লক্ষ্য করে ওদের বাচ্চাটা পুরোপুরি সুস্থ আর সুরক্ষিত আছে। কিন্তু মার্গারেটের অবস্থা আস্তে আস্তে খুবই খারাপ হয়ে যাচ্ছে। এই বাচ্চার জন্ম দেওয়ার পরেও এখনও ওর পেটে প্রচণ্ড যন্ত্রণা করছিল। এটা দেখে এখন হাইন্স তাড়াতাড়ি করে ডক্টর রিটারের কাছে গিয়ে ওনার কাছে সাহায্য চাইতে শুরু করে। যদিও প্রথমের দিকে ডক্টর রিটার কোনোভাবেই ওকে সাহায্য করতে চাইছিল না, কিন্তু পরবর্তীকালে ডোরা জোর করায় ডক্টর রিটার ওদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। মার্গারেটের পরীক্ষা করার পর ডক্টর জানতে পারে বাচ্চার জন্ম দেওয়ার পরেও এখনও মার্গারেটের পেটের মধ্যে ওর প্লাসেন্টা মানে ওর নাড়ি আটকে রয়েছে।
এখন ডক্টর রিটার বেশ কিছুটা গরম জল আর একটা চামচের সাহায্যে ওর পেটের থেকে ওর নাড়িটা বাইরে বের করে দেন। একদিকে ডক্টর যখন মার্গারেটের চিকিৎসা করছিল, তখন এলোইজের চাকর অর্থাৎ ম্যানুয়াল হাইন্সদের ঘরের বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে ওদের ওপরে নজরদারি করছিল। এখন ও এই সমস্ত খবর এলোইজকে জানিয়ে দেয় যে কিভাবে ডক্টর রিটার মার্গারেটের চিকিৎসা করে ওদেরকে সাহায্য করেছে। এই কথাটা শুনে এখন এলোইজ প্রচণ্ড রেগে যায়। ও বলে, তুমি যেভাবেই হোক ডক্টর রিটারকে আটকাওনি কেন? এই ঘটনার পর এখন তো ডক্টর রিটার আর হাইন্সের পরিবারের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যাবে। এখানে এলোইজের এরকম অমানবিক কথা শুনে ম্যানুয়াল ওর উপরে প্রচণ্ড রেগে যায়, আর সেজন্যই এখন ও এলোইজের চাকরি ছেড়ে আর এই দ্বীপ ছেড়ে এখান থেকে চলে যায়। এই ঘটনার পরের দিন সকালেই এলোইজ, রুডলফ আর রবার্ট মার্গারেট আর তার বাচ্চাকে দেখার জন্য চলে যায়। এলোইজ বলে, কালকে যখন তোমার বাচ্চার ডেলিভারি হচ্ছিল তখন আমরা কেউই এই ক্যাম্পের ধারে ছিলাম না, সেজন্যই আমরা তোমাকে সাহায্য করতে পারিনি। তবে এখন তোমার এই নতুন বাচ্চা হওয়ার আনন্দে আমি একটা পার্টি দিতে চাই, যেখানে আমি তোমাদেরকে আর ডক্টর রিটারের পরিবারকে ইনভাইট করছি। যদিও প্রথমের দিকে হাইন্স কোনোভাবেই এই পার্টিতে যেতে চাইছিল না, কিন্তু মার্গারেট ওকে অনেক জোর করায় শেষ অবধি হাইন্স ওখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এর পরের দিন পার্টি চলাকালীন এলোইজ সবার সাথে খুবই ভালোভাবে কথা বলে সবার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চাইছিল, আর এসব কিছুর মধ্যেই ও নিজে সবার কাছে ভালো থেকে ডক্টর রিটার আর হাইন্সের পরিবারের মধ্যে ঝামেলা বাঁধাতে চাইছিল। কিন্তু খুব তাড়াতাড়ি ডক্টর রিটার আর ডোরা এলোইজের এই মতলবের ব্যাপারে বুঝতে পারে, আর সেজন্যই একটা সময় ওই পার্টির মধ্যে ডক্টর রিটার, ডোরা আর এলোইজের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আর একটা সময় ওদের ঝামেলাটা এতটাই বড় জায়গায় পৌঁছে যায় যে এলোইজ খুবই রেগে গিয়ে নিজের বন্দুক বের করে ডক্টর রিটার আর ডোরাকে ওই পার্টি থেকে তাড়িয়ে দেয়। এখানে এলোইজের এইরকম রূপ দেখে হাইন্স আর মার্গারেটও একটু ঘাবড়ে গেছিল। এখন এই ঘটনায় ডক্টর রিটার এতটাই রেগে গেছিলেন যে সেই রাতেই উনি হাইন্সের কাছ থেকে ওর একটা শিকার করার বন্দুক কিনে নেয়। আসলে এতদিন অবধি ডক্টর রিটারের কাছে কোনো বন্দুক ছিল না, কিন্তু এখন এলোইজ আর ওর সঙ্গীদের সঙ্গে লড়াই করার জন্য ডক্টর রিটার এই বন্দুকটা কিনেছিলেন। কিন্তু এখন এই সমস্ত ঘটনার পর আর এই দ্বীপের মধ্যে এতগুলো লোকজন চলে আসার পর এখন ডক্টর রিটারের মানসিক অবস্থাও একটু বিগড়ে যেতে শুরু করেছিল। এখন উনি সারাদিন ধরে অনেক চেষ্টা করেও নিজের নতুন বইয়ের জন্য আর কোনো কিছু লিখতে পারছিলেন না, যে কারণে এখন উনি প্রচণ্ড অস্বস্তির মধ্যে পড়ে গেছিলেন। এইভাবে আস্তে আস্তে আরও বেশ কিছু মাস কেটে গিয়ে গরমকাল চলে আসে। এখন এই পুরো দ্বীপটাই শুকিয়ে গেছিল, আর চারিদিকে খাবারের খুবই অভাব দেখা দিয়েছিল। এই অবস্থায় একদিন রুডলফ হাইন্স আর মার্গারেটের বাড়িতে এসে ওদের কাছে সামান্য একটু খাবার ভিক্ষা চাইতে শুরু করে। রুডলফ বলে, বিগত বহুদিন ধরেই আমি কিছু খেতে পাইনি, আর সেজন্য এখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ওর এই কথাগুলো শুনে হাইন্স আর মার্গারেট ওকে নিজেদের ঘরে এনে বেশ কিছুটা খাবার খেতে দেয়। এখন খাওয়া দাওয়া করতে করতে রুডলফ বলে, এলোইস আদেও কোনো রাজপরিবারের সদস্য না, ও সবার সামনেই বড়লোক রাজপরিবারের সদস্য হওয়ার অভিনয় করে, কিন্তু আসলে ও খুবই গরিব ঘরের একটা মেয়ে। ছোট থেকেই ও সবার সাথে মিথ্যে কথা বলে অভিনয় করে সবাইকে ব্যবহার করার চেষ্টা করত। কখনো ও কারোর সামনে নিজের মিথ্যে অসহায়তার গল্প শোনাতো, তো আবার কখনো কাউকে নিজের মিথ্যে বড়লোক হওয়ার গল্প বলতো। এইভাবে নিজের মিথ্যে গল্প আর অভিনয়ের সাহায্যে ও অনেক মানুষের জীবন নষ্ট করেছে। পরবর্তীকালে ওর বাবা মা যখন ওর এই স্বভাবের ব্যাপারে জানতে পারে, তখন ওনারা এলোইসকে নিজেদের বাড়ি থেকে বের করে দেন। এরপর ও প্যারিসের একটা বারে ডান্সারের কাজ করতে শুরু করে, আর সেখানেই ওর সাথে আমার আর রবার্টের পরিচয় হয়। এখানে এলোইজের ব্যাপারে এত কিছু জানার পর হাইন্স আর মার্গারেট খুবই অবাক হয়ে যায়। পরবর্তীকালে এলোইজ যখন জানতে পারে রুডলফ হাইন্সদের ঘরের থেকে খাবার খেয়ে এসেছে, তখন এলোইজ প্রচণ্ড রেগে গিয়ে ও আর রবার্ট মিলে রুডলফকে খুবই মারধর করতে শুরু করে। এই ঘটনার কিছুদিন পর অ্যালেন হ্যাংকক নামে আমেরিকার খুবই বড় একজন বিজনেসম্যান নিজের একটা এক্সপিডিশন টিম নিয়ে বেশ কিছুদিনের জন্য এই দ্বীপে ঘুরতে চলে আসেন। আর এখানে আসার সময় উনি এদের প্রত্যেকের জন্যই বেশ অনেকটা খাবার নিয়ে এসেছিলেন। আসলে মিস্টার অ্যালেন প্রতি বছর গরমকালেই ডক্টর রিটারের সঙ্গে দেখা করার জন্য একবার করে হলেও এই দ্বীপে আসতেন। এখন এলোইস যখন এদের এই দ্বীপে আসার খবরটা জানতে পারে, তখন ও তাড়াতাড়ি করে নিজের ক্যাম্পের আশপাশটা ভালো করে পরিষ্কার করে নিজে বেশ ভালো একটা জামা কাপড় পরে মেকআপ করে রেডি হয়ে যায়। এলোইস মনে করেছিল একবার যদি ও কোনোভাবে মিস্টার অ্যালেনকে পুটিয়ে নিতে পারে, তাহলে ওর আগামী বেশ কিছু বছরের বিলাসবহুল জীবনযাপনের ব্যবস্থা হয়ে যাবে। এখন মিস্টার অ্যালেন এই দ্বীপে আসার পর সেদিন রাতে ডক্টর রিটার, হাইন্স আর এলোইস এদের সবাইকে নিয়েই একটা বড় পার্টির আয়োজন করে। আর এই পার্টির মধ্যে অ্যালেনের সাথে কথা বলে এলোইস জানতে পারে অ্যালেন হলিউডের একজন ফিল্ম ডিরেক্টর। ওনার অনেক বড় বড় বিজনেস আছে আর অনেক কোটি টাকার সম্পত্তি আছে। আর এসব কিছু জানার পর এলোইস এখন যেভাবেই হোক অ্যালেনকে পুটিয়ে ওকে বশ করতে চাইছিল। এবার সেই রাতের পার্টিতে অ্যালেন আর তার দলবল এই দ্বীপের প্রত্যেকটা সদস্যের সঙ্গে খুব ভালোভাবে আর আনন্দ করে সময় কাটায়।
পরে যখন সেই পার্টি আর ডিনার শেষ হয়ে যায় তখন অ্যালেন আর তার সঙ্গীরা এই দ্বীপ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু এই খবরটা জানার পর অ্যালোইস খুবই চিন্তায় পড়ে যায়, কারণ এখন ওকে যেভাবেই হোক এই অল্প সময়ের মধ্যেই মিস্টার অ্যালেনকে পটিয়ে নিজের দলে করে নিতে হবে। সেজন্য এখন অ্যালোইস নানা রকম অছিলায় অ্যালেনের কাছে গিয়ে ওকে নিজের কাছে টানার চেষ্টা করে, যেটা দেখে প্রথমের দিকে অ্যালেন খুবই ভালোভাবেই অ্যালোইসকে এসব কিছু করতে বারণ করে দেয়। এখন কোনো কাজ হচ্ছে না দেখে অ্যালোইস শেষ অবধি অ্যালেনকে জড়িয়ে ধরে ওর সাথে উল্টোপাল্টা করার চেষ্টা করে, যেটা দেখে অ্যালেন হাসতে হাসতে বলে, তোমার এই নাটক আর অভিনয় কি সবসময় সবার ওপরেই কাজ করে? তবে যাই হোক না কেন, তোমার এই সমস্ত চাল আমার ওপরে কাজ করবে না। আমার তোমার প্রতি একটুও আগ্রহ নেই। এই কথা বলেই অ্যালোইসকে একা রেখে অ্যালেন ওখান থেকে চলে যায়। এই ঘটনায় অ্যালোইস প্রচণ্ড হতাশ হয়ে গেছিল। কেউ যে ওর মুখের ওপরে ওকে এইভাবেই না করে দেবে সেটা যেন ও কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু অ্যালোইস এখানেও হার মানে না। অ্যালেন চলে যাওয়ার পরেও ও রুডলফ আর রবার্টকে বলে, অ্যালেন আমার প্রতি খুবই খুশি হয়েছে আর খুব তাড়াতাড়ি ও আমার হোটেল তৈরি করার জন্য আমাকে অনেকটা টাকা দেবে বলেছে। যেটা শুনে এখন রবার্ট আর রুডলফও ওর কথাগুলো বিশ্বাস করে নেয়। এরপর অ্যালেন এদের সবার জন্য যে খাবারগুলো নিয়ে এসেছিল, এখন অ্যালোইস, রুডলফ আর রবার্ট মিলে সেই সমস্ত খাবারগুলোকে চুরি করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। পরের দিন সকালে ডক্টর রিটার যখন নিজের ভাগের খাবারগুলো আনতে যায় তখন উনি দেখতে পান সেখানে শুধুমাত্র বেশ কয়েকটা খালি কাঠের বাক্স পড়ে আছে। উনি খুব ভালোভাবেই বুঝতে পারেন এলোইস আর ওর সঙ্গীরাই এই খাবারগুলো চুরি করেছে। সেজন্য এখন উনি প্রচণ্ড রেগে গিয়ে হাইন্সকেও এই সমস্ত ঘটনাটা জানায়। এই খাবার চুরির কথা শুনে হাইন্সও খুবই রেগে যায়। সেজন্য এখন ডক্টর রিটার আর হাইন্স মিলে নিজেদের চুরি করা খাবারগুলো ফেরত নেওয়ার জন্য অ্যালোইসদের ক্যাম্পে গিয়ে ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিন্তু অ্যালোইস ওদের মুখের ওপরেই জানিয়ে দেয়, এই সমস্ত খাবার আমার, আমি তোমাদেরকে কিছুই দিতে পারবো না। আর এই বিষয়টা নিয়েই ওদের মধ্যে কথা কাটাকাটি আর ঝামেলা শুরু হয়ে যায়। একটা সময় এই দুই দলই একে অপরের দিকে বন্দুক তাক করে ওদেরকে মারার চেষ্টা করে। পাশের থেকে মার্গারেট এসব কিছু শুনতে পেয়ে তাড়াতাড়ি করে ওখানে এসে ওদের ঝামেলাটা থামিয়ে দেয়, যে কারণে এখন ডক্টর রিটার আর হাইন্স দুজনকেই ওখান থেকে খালি হাতে ফিরে আসতে হয়। এখন ওখান থেকে নিজের বাড়ি ফেরার পর ডক্টর রিটার প্রচণ্ড রেগে গেছিলেন, কারণ জঙ্গলি শুয়োর এসে ওদের চাষের জমিটা নষ্ট করে দেওয়ার পর এই মুহূর্তে আর ওদের কাছে কোনো রকম খাবারই ছিল না। আর এখন প্রচণ্ড খিদেতে আর রাগে উনি নিজের টাইপরাইটারটাকে মাটিতে ছুঁড়ে ফেলে সেটাকে বন্দুক দিয়ে গুলি করে পুরোপুরি ভেঙে ফেলেন। এখন ডক্টর রিটার নিজেদের ঘরে থাকা শেষ অল্প কিছু খাবারের ক্যান নিয়ে খেতে শুরু করেন, যেটা দেখে পাশে থেকে ডোরা বলে, এগুলো তো আমি আমাদের পোষা মুরগির খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আসলে যেহেতু ডোরার নিজস্ব কোনো বাচ্চা ছিল না, তাই ও নিজেদের পোষা মুরগি আর নিজেদের পোষা গাধাটাকে নিজেদের বাচ্চার মতন ভালোবাসত। কিন্তু ডক্টর রিটারের মনে ওই সমস্ত পশুদের প্রতি কোনো রকম ভালোবাসা ছিল না। সেজন্য এখন উনি ডোরাকে বলেন, এই সমস্ত ভালো খাবারগুলো আমি খাবো, আর আমাদের যে নষ্ট হয়ে যাওয়া পচা খাবার আছে সেগুলো তুমি তোমার মুরগিদেরকে দিতে পারো। আর এই কথা বলেই উনি এক কৌটো পচা নষ্ট হয়ে যাওয়া খাবার ডোরার পোষা মুরগিদেরকে খেতে দেয়। যদিও ডোরা বারবার ওর মুরগিদেরকে ওই নষ্ট হয়ে যাওয়া খাবারগুলো দিতে বারণ করছিল, কিন্তু ডক্টর রিটার ওর কোনো কথাই শোনে না। অন্যদিকে দেখা যায় মার্গারেট আর হাইন্সের কাছে এখন যথেষ্ট পরিমাণ খাবার ছিল, আর এখন রুডলফ মাঝে মাঝেই ওদের বাড়িতে গিয়ে ওদের সাথে খাওয়া দাওয়া করত। এরকমভাবেই এক রাতে যখন রুডলফ, হাইন্স আর মার্গারেটের সঙ্গে ডিনার করছিল, তখনই সেখানে অ্যালোইস এসে রুডলফকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওর সাথে কথা বলতে শুরু করে। এখন অ্যালোইস ওকে বেশ কিছুটা খাবার আর জামাকাপড় দিয়ে বলে, আমি জানি এই দ্বীপের মধ্যে থাকতে তোমার একদমই ভালো লাগছে না, তাই তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো, আমি আর তোমাকে আটকাবো না। এই কথা শুনে রুডলফ প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে কাঁদতে কাঁদতে অ্যালোইসকে বলে, এখান থেকে যাওয়ার আগে কি আমি শেষবারের মতন তোমাকে কোনো সাহায্য করতে পারি? যেটা শুনে অ্যালোইস ওর দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি হাসতে শুরু করে। এরপর সেই রাতে হাইন্স আর মার্গারেট যখন ঘুমিয়েছিল তখন ওরা নিজেদের বাড়ির বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পায়। এখন হাইন্স তাড়াতাড়ি করে একটা হেরিকেন আর একটা রাইফেল নিয়ে ওদের বাড়ির বাইরে বেরিয়ে আসে। তখন ও দেখতে পায় ওদের জলের পাইপটা ভেঙে পড়ে আছে, আর ওদের পাশের ক্ষেতের ঝোপের মধ্যেই কিছু একটা নড়াচড়া করছে। হাইন্স মনে করেছিল ওখানে হয়তো জঙ্গলি শুয়োর লুকিয়ে আছে, যারা ওর চাষের ক্ষেতটাকে নষ্ট করার জন্য এসেছে। সেজন্য এখন হাইন্স অন্ধকারের মধ্যে ঠিকঠাকভাবে কোনো কিছু না দেখেই ওই ঝোপের মধ্যে একটা গুলি চালিয়ে দেয়। এরপর আলো নিয়ে ওই ঝোপের ভেতরে ঢোকার পর ও দেখতে পায় সেখানে ডোরার পোষা প্রিয় গাধাটা মরে পড়ে আছে। আসলে হাইন্স এখন ভুল করে এই গাধাটাকে শুয়োর মনে করে তাকে গুলি করে মেরে ফেলেছিল। এটা দেখে হাইন্স এখন প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ ডোরা যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে ও হাইন্স আর মার্গারেটের ওপরে প্রচণ্ড রেগে যাবে। এসব কিছুর মধ্যেই আমরা দেখতে পাই পাশেই একটা ঝোপের মধ্যে রুডলফ লুকিয়ে লুকিয়ে এই পুরো ঘটনাটা দেখছিল। এর পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর ডোরা লক্ষ্য করে
আগের দিন ওই পচা খাবার খাওয়ার ফলে এখন ওর মুরগিগুলো নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে, আর তাদের মধ্যে থেকে তো অনেক মুরগি মারাও গেছে। যেটা দেখে ও ডক্টর রিটারের ওপরে খুবই রেগে গিয়ে ওনাকে বকাবকি করতে শুরু করে, কিন্তু ডক্টর রিটার ওর কথার কোনো গুরুত্বই দিচ্ছিলেন না। এসব কিছুর মধ্যে ডোরা লক্ষ্য করে ওর পোষা গাধাটাও ওখানে নেই, যেটা দেখে ও প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়। এখন ও তাড়াতাড়ি করে চারিদিকে নিজের গাধাটাকে খুঁজতে শুরু করে, আর এইভাবেই খোঁজাখুঁজি করতে করতে ও হাইন্সদের বাড়ির সামনে চলে আসে। সেখানে ও মার্গারেটের কাছেও নিজের গাধার ব্যাপারে জানতে চায়, কিন্তু মার্গারেট আর হাইন্স দুজনেই জানিয়ে দেয় ওই গাধার ব্যাপারে এরা কিছুই জানে না। এটা শুনে এখন ডোরা অতিরিক্ত চিন্তা করতে করতে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়, যে কারণে এখন হাইন্স বাধ্য হয়ে ডোরাকে ওর বাড়ি অবধি পৌঁছে দেয়। এখন ডোরা যখন শুয়ে বিশ্রাম নিচ্ছিল তখন হাইন্স আলাদা করে ডক্টর রিটারকে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয়। হাইন্স বলে, কাল রাতে তোমাদের গাধাটা আমাদের চাষের ক্ষেতের পাশে লুকিয়েছিল, আর আমি অন্ধকারের মধ্যে ওটাকে জঙ্গলি শুয়োর মনে করে ভুল করে গুলি করে মেরে ফেলেছি। এটা শুনে প্রথমের দিকে ডক্টর রিটার একটু রেগে যান, কিন্তু তখনই ওরা লক্ষ্য করে ওদের বাড়ির পাশেই একটা ঝোপের মধ্যে রবার্ট লুকিয়ে লুকিয়ে ওদের সমস্ত কথা শুনে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। যেটা দেখে এখন এরা দুজন খুব ভালোভাবেই বুঝতে পারে ওই গাধাটাকে মারার পিছনে এলোইসের হাত আছে। ও এই দুই পরিবারের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য ইচ্ছা করেই এই কাজটা করেছে। এখন প্রচণ্ড রেগে গিয়ে ওরা এলোইসের সঙ্গে কথা বলার জন্য ওর ক্যাম্পের দিকে এগোতে শুরু করে, কিন্তু রাস্তায় যাওয়ার পথে ওরা একটা জায়গায় রুডলফকে অসহায়ভাবে বসে থাকতে দেখে। এখন রুডলফ কাঁদতে কাঁদতে ওদের কাছে ক্ষমা চেয়ে বলে, এলোইজি আমাকে ওই গাধাটা চুরি করে তোমাদের বাড়িতে রেখে আসতে বলেছিল, যাতে ওই গাধাটাকে মারার পর তোমাদের দুই পরিবারের মধ্যে ঝামেলা বেঁধে যায়। এলোইস বলেছিল ওর এই কাজটা করে দিলেই ও আমাকে এখান থেকে যেতে দেবে। এই কথা বলেই ও প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এখন সবকিছু শোনার পর ডক্টর রিটার আর হাইন্স রুডলফকে ক্ষমা করে দিয়ে ওকেও নিজেদের দলে করে নেয়। এরপর হাইন্স বাড়ি ফিরে এসে মার্গারেট আর নিজের ছেলেকে জঙ্গল থেকে বেশ অনেকটা ঘাস কেটে আনতে বলে। হাইন্স বলে, বর্ষাকাল আসার আগেই আমাদেরকে ওই ঘাস দিয়ে নিজেদের বাড়ির ছাদটাকে আরও বেশি মজবুত করে তুলতে হবে। এখন হাইন্সের কথা মতন মার্গারেট আর হ্যারি পাশের জঙ্গলে ঘাস কাটার জন্য চলে যায়, কিন্তু ওরা চলে যাওয়ার সাথে সাথেই ডক্টর রিটার আর রুডলফ হাইন্সের সাথে এসে দেখা করে। এখন ওরা তিনজন মিলে এলোইসকে ভয় দেখানোর জন্য বন্দুক নিয়ে ওর ক্যাম্পের দিকে এগোতে শুরু করে। আর এখন মার্গারেট যাতে ওদেরকে কোনোভাবেই আটকাতে না পারে সেজন্য ওরা আগে থেকেই মার্গারেটকে ঘাস কাটার জন্য জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। এখন ওই ক্যাম্পে পৌঁছানোর পর এরা জোরে জোরে চিৎকার করে এলোইসকে বাইরে আসতে বলে, কিন্তু অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরেও ভিতর থেকে কেউই এদের কথার কোনো উত্তর দিচ্ছিল না। যেটা দেখে ডক্টর রিটার আরও বেশি রেগে গিয়ে ওদেরকে অনেক উল্টোপাল্টা বলতে শুরু করেন। আর ঠিক তখনই রবার্ট হঠাৎ করে ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে এসে এদের ওপরে হামলা করে দেয়। ও একাই এদের তিনজনকে মেরে মাটিতে ফেলে দিয়েছিল, আর এখন ও একটা চাকু দিয়ে রুডলফকেও মেরে ফেলার চেষ্টা করছিল। এখন রুডলফকে বাঁচানোর জন্য হাইন্স তাড়াতাড়ি করে রবার্টকে পিছন দিক দিয়ে চেপে ধরে, আর ওদের দুজনের এই লড়াইয়ের মধ্যে একটা সময় হাইন্স নিজের কাছে থাকা একটা চাকু দিয়ে রবার্টকে খুন করে মেরে ফেলে। এটা দেখে এখন এরা প্রত্যেকেই খুবই ঘাবড়ে গেছিল। এখন ওরা সবকিছু ভালোভাবে সামলে ওঠার আগেই এলোইস হঠাৎ করে ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে এসে হাইন্সকে জড়িয়ে ধরে। তারপর ও কাঁদতে কাঁদতে অভিনয় করে এদেরকে বলে, রবার্ট খুবই খারাপ একজন মানুষ ছিল, ও আমার ওপরে খুবই অত্যাচার করত আর আমাকে জোর করে এখানে আটকে রেখেছিল, কিন্তু এখন ওকে মেরে তোমরা আমাকে মুক্তি দিয়েছ, আর এর জন্য আমি তোমাদের তিনজনকেই আমার হোটেলের পার্টনার বানিয়ে দেব। এরপর ও সবার সামনে আরও অনেক মিথ্যে কথা বলে আর কান্নাকাটি করে এদেরকেও নিজের দলে করতে চাইছিল, কিন্তু এলোইস এই কথাগুলো বলতে বলতেই ডক্টর রিটার পিছন থেকে ওর মাথায় গুলি করে ওকে মেরে ফেলে। আসলে এতক্ষণে এরা প্রত্যেকেই এলোইসের আসল রূপ আর আসল চিন্তাভাবনা সম্পর্কে জানতে পেরেছিল, আর সেজন্যই এখন ডক্টর রিটার এলোইসকে মেরে সমস্ত সমস্যা একেবারে সমাধান করতে চাইছিলেন। অন্যদিকে দেখা যায় জঙ্গলের মধ্যে থেকে মার্গারেট এই গুলির আওয়াজটা শুনতে পেয়ে একটু চিন্তায় পড়ে গেছে। এবার ডক্টর রিটার, হাইন্স আর রুডলফ মিলে ওই দুজনের লাশকে পাহাড়ের ওপর থেকে সমুদ্রের জলে ফেলে দেয়। এরপর ডক্টর রিটার ওদেরকে বলে, এই ঘটনার ব্যাপারে আমরা ডোরা আর মার্গারেটকে কখনো কিছুই জানাবো না, আমরা ওদেরকে অন্য কোনো একটা মিথ্যে কথা বলে দেব। আর এই বিষয়টা নিয়ে ওরা নিজেদের মধ্যে একটা প্ল্যান করতে শুরু করে। এর পরের দিন সকালে প্ল্যান মতন রুডলফ ওদের দুই পরিবারের কাছে গিয়েই বলে, আজ সকালে হঠাৎ করেই এলোইস আর রবার্ট কোনো একটা জাহাজে করে এই দ্বীপ ছেড়ে চলে গেছে, আর যাওয়ার আগে ওরা আমাদের জন্য একটা চিঠি লিখে গেছে। কিন্তু এই পুরো কাহিনীটা শোনার পর আর এলোইসের ক্যাম্পটা ভালো করে ঘুরে দেখার পর মার্গারেট আর ডোরা এদের দুজনেরই একটু সন্দেহ হয়, কারণ এলোইস নিজের সমস্ত দামি জিনিসপত্র, জামা কাপড় সবকিছুই এই টেন্টের মধ্যে রেখে দিয়ে গেছিল, যে কারণে এখন ওরা দুজন রুডলফকে আরও বেশ কিছু প্রশ্ন করতে শুরু করে। এখন দেখা যায় ডক্টর রিটার হঠাৎ করেই ওই দুজন মেয়েদের সঙ্গে রুডলফ আর হাইন্সের ওপরে সন্দেহ করার অভিনয় করছিল।
ডক্টর রিটারের এই ব্যবহারে হাইন্স একটু ভয় পেয়ে যায়। এরপর রুডলফ এলোইজের ক্যাম্পের সমস্ত জিনিসপত্র ডক্টর রিটারের কাছে বিক্রি করে দেয়, যাতে সেই টাকাগুলো নিয়ে ও এই দ্বীপ ছেড়ে চলে যেতে পারে। এরপর ওখান থেকে বাড়ি ফিরে মার্গারেট হাইন্সকে বলে, ডক্টর রিটার কিন্তু ওই খুনের জন্য তোমাকে ফাঁসিয়ে দেবে। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি এলোইজ আর রবার্ট এখান থেকে পালায়নি, ওদেরকে কালকেই এই দ্বীপের মধ্যে খুন করা হয়েছে। কারণ কালকে আমি জঙ্গল থেকে গুলির আওয়াজ শুনতে পেয়েছিলাম। প্রথমে আমার মনে হয়েছিল ওই গুলিটা হয়তো তুমি চালিয়েছ, কিন্তু রাতে আমি যখন তোমার বন্দুক চেক করে দেখি তখন দেখতে পাই ওখানে সবকটা গুলিই রয়েছে। এর মানে হলো ওই গুলিটা ডক্টর রিটার চালিয়েছেন, কারণ আমাদের কাছে ছাড়া শুধুমাত্র ওনার কাছেই বন্দুক আছে। কিন্তু এখন আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি ডক্টর রিটার নিজের করা ওই খুনের জন্য তোমাকে ফাঁসিয়ে দেবে। ডক্টর রিটার এই খুনের জন্য তোমাকে দোষ দিয়ে একটা চিঠি লিখে পুলিশকে সবকিছু জানিয়ে দেবে, আর এমনটা করে উনি তোমাকে পুলিশের কাছে গ্রেফতার করিয়ে আবার আগের মতন পুরোপুরি একা একাই এই দ্বীপে থাকবেন। এই কথা শুনে এখন হাইন্স প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। এখন ও মার্গারেটকে আগের দিনের সমস্ত সত্যি কথা জানিয়ে দেয়। তারপর ও বলে, যদি পুলিশ আমাকে গ্রেফতার করে নেয় তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেও। মার্গারেট বলে, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? তুমি একদমই চিন্তা করো না, আমি কাউকেই আমাদের পরিবারের কোনো ক্ষতি করতে দেব না। অন্যদিকে দেখা যায় ডোরা এখন ডক্টর রিটারের ওপরে প্রচণ্ড রেগে গিয়ে ওনাকে ছেড়ে দিয়ে এই দ্বীপ থেকে চলে যেতে চাইছিল। ডোরা বলে, আমি যখন প্রথমবার তোমার সঙ্গে এই দ্বীপে এসেছিলাম তখন তোমার জীবনে একটা বড় উদ্দেশ্য ছিল। তুমি একটা ভালো বই লিখে পুরো পৃথিবীকে বদলাতে চেয়েছিলে, কিন্তু এখন তুমি নিজের বই লেখা পুরোপুরি বন্ধ করে দিয়ে সবসময় নিজের প্রতিবেশীদের ক্ষতি করার চিন্তা করে বেড়াচ্ছ। রিটার বলে, ওরা এই দ্বীপে এসে আমার জীবনটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে। তখন ডোরা বলে, না, তোমার নিজের জীবনটা তুমি নিজেই নষ্ট করেছ। আর এই কথা বলেই ও রিটারের ওপরে প্রচণ্ড রাগ দেখিয়ে পাশের একটা জঙ্গলে চলে যায়, আর সেখানেই ওর সাথে মার্গারেটের দেখা হয়। মার্গারেট বলে, আমি এখন তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। আমি শুনেছি তোমার মুরগিগুলো নাকি বিষাক্ত খাবার খেয়ে মারা গেছে, তাই আমি তোমাকে বেশ কিছু নতুন মুরগি আর কটা ডিম উপহার দিতে চাই। কিন্তু ডোরা ওর কাছ থেকে এই জিনিসগুলো নিতে চাইছিল না। ও বলে, আমরা যদি ওই মরা মুরগিগুলোকে একটু গরম জলে ফুটিয়ে খাই তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। তখন মার্গারেট বলে, ওই মুরগিগুলোকে তুমি যতই গরম জলে ফোটাও না কেন, ওদের পুরো শরীর বিষাক্ত হয়ে গেছে, তাই ওগুলো খেলে তোমাদের কিন্তু ক্ষতি হবে। এটা বলেই ও জোর করে ডোরার হাতে ওই মুরগির বাস্কেটটা দিয়ে দেয়। এরপর মার্গারেট বলে, তুমি কি জানো কালকে অ্যালোইসকে ডক্টর রিটার গুলি করে খুন করেছেন? যেটা শুনে ডোরা একটু রেগে গিয়ে বলে, তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? ডক্টর রিটার নিজের সারা জীবন ধরেই অহিংসার ধর্ম পালন করেছেন, উনি এমন ধরনের কোনো কাজ করতেই পারে না। আর এই কথাটা বলেই ডোরা ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় রুডলফ অনেকক্ষণ ধরে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটা ছোট্ট বোট দেখতে পেয়েছে। এখন ও তাড়াতাড়ি করে সাঁতার কেটে ওই বোটের কাছে গিয়ে বোট মালিককে বলে, তুমি আমাকে ইজাবেল আইল্যান্ডে নিয়ে চলো, তার জন্য আমি তোমাকে $50 দেব। তখন ওই বোট মালিক বলে, ওই আইল্যান্ডে যেতে গেলে আমাদেরকে স্রোতের উল্টো দিকে যেতে হবে, আর এই মুহূর্তে ওই আইল্যান্ডে পৌঁছানোর জন্য আমার বোটে অতটা ফিউয়েল নেই। যেটা শুনে রুডি বলে, ঠিক আছে, আমার কাছে $200 আছে, আমি সেই সবটাই তোমাকে দিয়ে দেব, তুমি যেভাবেই হোক আমাকে ইজাবেল আইল্যান্ডে নিয়ে চলো। এখন এত টাকার কথা শুনে ওই বোট মালিকও রুডলফের কথায় রাজি হয়ে ওকে নিজের বোটে তুলে নেয়। অন্যদিকে দেখা যায় এতদিন পর ডক্টর রিটার অবশেষে নিজের বই লেখার জন্য একটা নতুন বিষয় খুঁজে পেয়েছিলেন। এখন উনি প্রচণ্ড আনন্দের সঙ্গে নিজের বইটা লিখতে লিখতে সেই ব্যাপারে ডোরাকে জানায়। উনি বলেন, এতদিন ধরে আমি যা কিছু ভাবছিলাম সেই সবকিছুই ভুল। মানুষ কখনোই শান্তির পথে থাকতে পারবে না। আদিম যুগ থেকে আমরা শিকার করে আসছি, যুদ্ধ করে আসছি, আমরা আসলেই হলাম একটা হিংস্র জাতি। এখানে ডক্টর রিটারের এই কথাগুলো ডোরার একদমই পছন্দ হয় না। আর এখন এই কথাগুলো শুনে ও খুব ভালোভাবেই বুঝতে পারে আগের দিন এলোইসকে ডক্টর রিটারই খুন করেছে। এখন ডোরা ওনার সামনে খুশি হওয়ার অভিনয় করে বলে, বাহ, তাহলে তোমার এই নতুন বই লেখার মুহূর্তটা আমরা চিকেন খেয়ে সেলিব্রেট করব। এই কথা বলেই ও আগের দিনের মারা যাওয়া একটা বিষাক্ত মুরগি রান্না করে ডক্টর রিটারকে খেতে দেয়। আর ডক্টর রিটারও এখন অতিরিক্ত লোভে ওই পুরো মুরগিটাই একা একা খেয়ে নেয়। আর ডোরা পাশে বসে এসব কিছু দেখে মুচকি মুচকি হাসতে শুরু করে। এর বেশ কিছুক্ষণ পর ডোরা হাইন্স আর মার্গারেটের কাছে গিয়ে বলে, ডক্টর রিটারের খুবই শরীর খারাপ করেছে, তোমরা এখনই আমাদের বাড়িতে চলো। এই কথা শুনে এখন ওরা তাড়াতাড়ি করে ডক্টর রিটারের কাছে পৌঁছে যায়। দেখা যায় ডক্টর রিটার তখন বিছানায় শুয়ে প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন, ওনার মধ্যে একটুও কথা বলার ক্ষমতা ছিল না। যেটা দেখে হাইন্স প্রশ্ন করে, ওনার এই অবস্থা হলো কিভাবে? এখন ডোরা ওর এই কথার কোনো উত্তর না দিয়ে পাশেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। যেটা দেখে মার্গারেট খুব ভালোভাবেই বুঝতে পারে ডোরা ইচ্ছা করেই ডক্টর রিটারকে বিষাক্ত মুরগি খাইয়ে ওনার এই অবস্থা করে দিয়েছে। এর কিছুক্ষণ পর ডক্টর রিটার যখন একদম মৃত্যুর কাছে চলে গেছিল
তখন ডোরা ওনার পাশে বসে ওনাকে বলে, এখন তো তুমি অমর হয়ে যাবে, তাই না? এই কথা বলেই ও হাসতে শুরু করে, যেটা দেখে ডক্টর রিটার প্রচণ্ড রাগে নিজের জীবনের শেষ শক্তি দিয়ে ওকে অভিশাপ দিতে দিতে মারা যান। এর কিছুদিন পর ডক্টর রিটারের চিঠি পেয়ে বেশ কিছু পুলিশ হাইন্সকে গ্রেফতার করার জন্য ওই দ্বীপে চলে আসে। পুলিশ জানায় ডক্টর রিটারের চিঠিতে লেখা আছে অ্যালোইসকে নাকি হাইন্সই খুন করেছে, আর ডোরাও নাকি পুলিশদেরকে সেই কথাটাই বলেছে। সেজন্য এখন পুলিশরা হাইন্স আর মার্গারেটকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সেখানে হাইন্স বারবার জানায় ও পুরোপুরিভাবে নির্দোষ, ও এই খুনটা করেনি। এরপর যখন পুলিশ ডোরাকে জিজ্ঞাসাবাদ করে তখন ডোরা বলে, আমার স্বামী পুরোপুরি নির্দোষ, আর আমরা যদি সত্যি সত্যি অ্যালোইসকে খুন করতাম তাহলে আমরা রবার্ট আর রুডলফের মতন অনেক আগেই এই দ্বীপ ছেড়ে পালিয়ে যেতাম, কিন্তু আমরা কখনোই এই দ্বীপ থেকে পালানোর চেষ্টা করিনি। আর তাছাড়া আপনারা কি জানেন ডক্টর রিটারকে ডোরাই খুন করেছে? ডক্টর রিটার আর ডোরা বিগত 4 বছর ধরে এই আইল্যান্ডে রয়েছে। ওরা দুজন খুব ভালোভাবেই ভালো আর খারাপ খাবারের মধ্যে পার্থক্য বোঝে, কিন্তু একদিন সেই মানুষটাই বিষাক্ত মুরগি খাওয়ার কারণে মারা গেছে। এই জিনিসটা কি আপনাদের আদৌ বিশ্বাস হয়? আর তাছাড়া ডক্টর রিটার যেদিন মারা যায় তার আগের দিনই আমি ডোরাকে বেশ কিছু সুস্থ আর জীবিত মুরগি দিয়েছিলাম, কিন্তু ও ইচ্ছা করেই ওই মরা মুরগি রান্না করে ডক্টর রিটারকে খাওয়ায়। সেজন্যই এই ঘটনায় ডোরার কোনো ক্ষতি হয়নি। এখন এই সমস্ত কথাগুলো শোনার পর পুলিশরা খুব ভালোভাবেই বুঝতে পারে হাইন্স পুরোপুরি নির্দোষ। আর তার উপরে যেহেতু এখন ডক্টর রিটার আর অ্যালোইস দুজনেই মারা গেছে, আর অন্যদিকে রুডিও এই দ্বীপ ছেড়ে পালিয়ে গেছে, তাই এখন মাত্র এই কজনের কথা শুনে কাউকে দোষী ভাবাটা একদমই ঠিক হবে না। এখন পুলিশ খুব ভালোভাবেই বুঝতে পারে এই খুনের রহস্যটা ওরা আর কোনোভাবেই সমাধান করতে পারবে না। সেজন্য ওরা সবাই এই দ্বীপ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন ডোরাও ওই পুলিশদের সাথে এই দ্বীপ ছেড়ে চলে যায়। এখন এই পুরো দ্বীপের মধ্যে মার্গারেট, হাইন্স আর ওদের পুরো পরিবার একা থেকে যায়। এরপর সবশেষে আমাদেরকে দেখানো হয় এলোইস আর রবার্টের মৃতদেহ কখনোই খুঁজে পাওয়া যায়নি, সেগুলো সারা জীবনের জন্য সমুদ্রের গভীরে হারিয়ে গেছিল। ডোরা ওই দ্বীপের থেকে ফিরে গিয়ে জার্মানিতেই থাকতে শুরু করে, আর তারপর 1943 সালে ও একটা রোগের কারণে মারা যায়। তবে মারা যাওয়ার আগে ওই ফ্লোরাল আইল্যান্ডের সমস্ত ঘটনা নিয়ে ও একটা বই লিখেছিল, যেখানে ও হাইন্স আর মার্গারেটের ওপরে অনেক কিছুর জন্য দোষ দিয়েছিল। পরবর্তীকালে ডোরার ওই বইয়ের উত্তর দেওয়ার জন্য মার্গারেটও একটা বই লেখে, যেখানে ওরা নিজেদের বক্তব্য আর নিজেদের সত্যিগুলো তুলে ধরেছিল। অন্যদিকে দেখা যায় এই দ্বীপ থেকে বেরোনোর পর রুডি কখনোই ইজাবেলা আইল্যান্ডে পৌঁছাতে পারেনি। ওর আর ওর বোটের ক্যাপ্টেনের মৃতদেহ ফ্লোরিয়ানা আইল্যান্ড থেকে 150 মাইল দূরে অন্য একটা ছোট দ্বীপের ধারে পাওয়া যায়। আসলে সমুদ্রের মাঝখানেই ওদের বোটের ফিউয়েল শেষ হয়ে গেছিল, আর ওরা সমুদ্রের স্রোতে ভাসতে ভাসতে এই দ্বীপে এসে আটকে গেছিল, আর পরবর্তীকালে ওরা এখানেই মারা যায়। এরপর সবশেষে আমাদেরকে দেখানো হয় নিজের জীবনের শেষ দিন পর্যন্ত মার্গারেট ওই ফ্লোরিয়ানা আইল্যান্ডেই ছিল, আর অবশেষে ও 2000 সালে মারা যায়, যখন ওর বয়স ছিল 96 বছর। বর্তমানে আজও মার্গারেটের ফ্যামিলির ভবিষ্যৎ প্রজন্মরা ওই দ্বীপের মধ্যেই আছে, আর এখন তারা ওই দ্বীপের মধ্যে একটা ছোট ট্যুরিস্ট হোটেল চালাচ্ছে। এরপর সবশেষে আমাদেরকে মার্গারেট, হাইন্স, ডক্টর রিটার, ডোরা আর এলোইজের বেশ কিছু আসল ভিডিও ফুটেজ দেখানো হয়, আর এর সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিও সম্পর্কে তোমাদের যে কোনো রকম মতামত তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে এটাকে একটা লাইক করতে পারো, আর খারাপ লাগলে অবশ্যই একটা ডিসলাইক করে দিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে।